অডিও বুক বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলীর অমীমাংসিত রহস্যের পার্ট 2। কিছুই তো মিলছে না। গুলশানের অভিজাত এলাকায় তেতলা বাড়ি, বাড়ির সামনে বিশাল লন, ফোয়ারা আছে, মার্বেল পাথরের একটি শিশু ফোয়ারার মধ্যমণি। চারিদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে। বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই, ঘাসে ঢাকা লন, ঢেউয়ের মতো উঁচু নিচু করা। মনে হয় বাড়ির সামনে ঢেউ খেলছে। বাড়ির প্যাটার্নও জাহাজের মতো। ফুলের বাগান বাড়ির দুপাশে, দেশি ফুলের প্রচুর গাছ। মিসির আলীকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কড়া পুলিশ পাহারা, কেউ ভেতরে ঢুকতে পারছে না। রকিবউদ্দিন ভেতরে গেলেন। প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসে মিসির আলীকে নিয়ে গেলেন। দোতলার ঘরে নিচু খাটের ওপর মৃতদেহ শোয়ানো। সাধারণত মরা বাড়িতেই হইচই কান্নাকাটি হতে থাকে, এখানে তার কিছুই নেই। ঘরের এক কোণায় রাখা গদিয়াটা চেয়ারে একটি অল্প বয়সী মেয়ে পাথরের মতো মুখ করে বসে আছে। মেয়েটি এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির মাথার চুল খুব লম্বা, গায়ে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। খাটের এক কোণায় যিনি বসে আছেন তিনি সম্ভবত ডাক্তার। মৃত মানুষদের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয় না, উনি কেন আছেন কে জানে। ঘরের ভেতর একজন পুলিশ অফিসার আছেন, তাকে একই সঙ্গে নার্ভাস এবং বিরক্ত মনে হচ্ছে। তিনি স্থির হয়ে এক সেকেন্ডও দাঁড়াচ্ছেন না। সাধারণত মৃতদেহ চাদরে ঢাকা থাকে, এক্ষেত্রে তা করা হয়নি। মৃতদেহের ওপর কোনো চাদর নেই। মিসির আলী বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। তার বিস্মিত হবার সঙ্গত কারণ ছিল। রকিবউদ্দিন বললেন, মিসির আলী সাহেব, ভালো করে দেখুন, উনিই কি আপনার কাছে গিয়েছিলেন? না, উনি যাননি। পুলিশ বললেন, দাঁত দেখার প্রয়োজন আছে? না, দাঁত দেখার প্রয়োজন নেই। যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটাসোটা ধরনের খাটো মানুষ, গায়ের রং শ্যামলা। যিনি আপনার কাছে গিয়েছিলেন তিনি বলেছেন যে তার নাম ওসমান গনি। জি। গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বলল, এখানে এত কথা বলছেন কেন? কথা বলার জায়গার তো অভাব নেই। রকিবউদ্দিন মিসির আলীকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন। মিসির আলী বললেন, আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন, দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। দরকার হবে বলে মনে করছেন? রকিবউদ্দিন ভাবলেশহীন গলায় বললেন, বুঝতে পারছি না। এটা একটা সিম্পল কেস অফ সুইসাইড। বাথরুমের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। ও, আত্মহত্যা সম্পর্কে একটা নোট রেখে গেলে আর কোনো সমস্যা ছিল না। নোট নেই, উল্টো আপনার সম্পর্কে আজগুবি কিছু কথা লেখা। আপনার তাহলে ধারণা হচ্ছে কথাগুলো আজগুবি? হ্যাঁ, তাই ধারণা হচ্ছে। পয়সা বেশি হলে মানুষ কিছু কিছু পাগলামি করে। এইসব কিছু করেছেন। একজন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন, সে গিয়ে বলেছে তার নাম ওসমান গনি। হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনি চলে যান। প্রয়োজন হলে আবার যোগাযোগ করব। তবে প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা একটা আত্মহত্যা। এ ব্যাপারে সবাই স্যাটিসফায়েড। ফ্যামিলির তরফ থেকে তাই বলা হয়েছে। পোস্টমর্টেম হবে না? হওয়া তো উচিত। অপঘাতে মৃত্যুর সুরতাহাল হতে হয়। তবে এরা হচ্ছে সমাজের মাথা, এদের জন্য নিয়মকানুন ভিন্ন। রকিবউদ্দিন গেট পর্যন্ত মিসির আলীকে এগিয়ে দিলেন। মিসির আলী বললেন, এদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে কি আমি কথা বলতে পারি? যে বাথরুমে উনি মারা গেলেন সে বাথরুমটা কি দেখতে পারি? রকিবউদ্দিন বিরক্ত গলায় বললেন, কেন? এমনি, কারণ নেই কোনো, কৌতূহল বলতে পারেন। এইসব বিষয়ে কৌতূহল যত কম দেখাবেন ততই ভালো। বাড়িতে যান, আরাম করে ঘুমান। জি আচ্ছা। সবুজ শাড়ি পরা মেয়েটি কি ওনার আত্মীয়? হ্যাঁ, আত্মীয়, নাদিয়া গনি। রবীন্দ্রসঙ্গীত করেন, নাম জানেন না? না, ওনার সঙ্গে দুটো কথা বলতে পারলে। বাড়ি যান তো, যন্ত্রণা করবেন না। মিসির আলী বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন। অসময়ে দীর্ঘ ঘুম। ঘুম ভাঙল দুপুর 2টার দিকে। খিদে প্রাণ বের হয়ে যাচ্ছে। খেতে হবে হোটেলে, বাইরে বেরোবার উপায় নেই। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলেন। ওসমান গনি প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে। কথাটা লিখে রাখা দরকার। পাতা উল্টাতে লাগলেন। ওসমান গনি সম্পর্কে যে পাতায় লিখেছিলেন ওই পাতাটা ছেঁড়া। ইন্সপেক্টর রকিবউদ্দিন পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন। সন্ধ্যার মধ্যেই মিসির আলী আরও একটি তথ্য আবিষ্কার করলেন।
তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে একজন কেউ তার ওপর লক্ষ্য রাখছে। পুলিশের লোক বলেই মনে হলো। সন্ধ্যার পর ডিউটি বদল হলো। অন্য একজন এলো। বৃষ্টি সামনে পড়ছে। বেচারাকে ছাতা মাথায় হাঁটাহাঁটি করতে হচ্ছে। কে জানে তাকে সারা রাতই এইভাবে কাটাতে হবে কিনা। রাত 9টার দিকে বৃষ্টি একটু ধরে এলে মিসির আলি রাতের খাবার খেতে বের হলেন। ছাতা মাথায় লোকটি নিরীহ ভঙ্গিতে গলিতে চট করে ঢুকে পড়ল। মিসির আলিও সেই গলিতে ঢুকলেন। ভ্যাবাচ্যাকা খাওয়া লোকটির কাছে গিয়ে বললেন, আপনি কি আমার ওপর লক্ষ্য রাখছেন? সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি স্যার। আপনি পুলিশের লোক তো? জি স্যার, আমি পুলিশের লোক, তবে আমি আপনার ওপর লক্ষ্য রাখছি না, বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করছি। আমি হোটেল রাহমানিয়াতে ভাত খেতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি স্যার খেয়ে এসেছি। মিসির আলি লম্বা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন। তাকে তেমন চিন্তিত মনে হলো না, যদিও চিন্তিত হবার কথা। পুলিশের একজন লোক সারাক্ষণ তার ঘরের দিকে লক্ষ্য রাখবে, এটা স্বস্তিবোধ করার মতো কোনো ঘটনা নয়। নিতান্ত সম্পর্কহীন একটা লোক তার সম্পর্কে ডায়েরিতে কেন লিখবে? ওসমান গনি সেজে কেনই বা কেউ একজন তার সঙ্গে দেখা করতে আসবে? একটা সময় ছিল যখন এই জাতীয় সমস্যা নিয়ে ভাবতে ভালো লাগতো। তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন, পৃথিবীতে জটিল সমস্যা বলে কিছুই নেই। পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে। সে কারণেই পৃথিবীর সব সমস্যাই সরল সমস্যা। কিন্তু আসলেই কি তাই? তার ভাবতেও ভালো লাগছে না। ওসমান গনির বিষয়টা নিয়ে তেমন কৌতূহলও কেন জানি বোধ করছেন না। ওসমান গনি ধনবান এবং সম্ভবত ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। জীবনে যা পাওয়ার সব পেয়ে যাবার পর আত্মহনন করলেন। ঘটনাটা ঘটাবার আগে ছোট্ট একটা রসিকতা করলেন। মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজে জানা যাবে, কিংবা কে জানে খবরের কাগজে হয়তো কিছুই থাকবে না। ক্ষমতাবান মানুষদের কোন খবরটি পত্রিকায় যাবে, কোনটি যাবে না তাও ঠিক করে দেন তারা। মিসির আলি ভাত, ডাল এবং এক পিস ইলিশ মাছ দিয়ে রাতের খাবার শেষ করলেন। ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি। গলায় কাঁটা বিঁধে গেছে। ঢোক গিললেই কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায়। এমনিতে কিছু বোঝা যায় না। মুশকিল হয় তখন যখন অকারণে কিছুক্ষণ পর পর ফের ঢোক গিলতে ইচ্ছে করে। বাসায় ঢুকবার মুখে বাড়িওয়ালার ছেলের বউ দিলরুবার সঙ্গে দেখা। দিলরুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। মিসির আলি লক্ষ্য করেছেন এই মেয়েটি বৃষ্টি দেখতে পছন্দ করে। দিলরুবা খুশি খুশি গলায় ডাকল, মিসির চাচা, আপনার কি হয়েছে বলুন তো? কিছুই হয়নি, কি হবে? আজ সকালে বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল। আপনি বাবাকে চিনতে পারেননি। হড়বড় করে একগাদা কথা বলে গেছেন। ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। দিলরুবা খিলখিল করে হাসছে। মেয়েটির হাসি মুখ দেখতে ভালো লাগছে। আপনার শরীর ভালো আছে তো মিসির চাচা? হ্যাঁ মা, শরীর ভালো। তিনি সহজে কোনো মেয়েকে মা ডাকতে পারেন না। এই মেয়েটিকে মা ডেকে ভালো লেগেছে। খানিকক্ষণের জন্য হলেও ভুলে গেছেন যে তার গলায় কাঁটা ফুটে আছে। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি ওসমান গনির মর্মান্তিক মৃত্যু। স্টাফ রিপোর্টার। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি জনাব ওসমান গনি গত 12ই জুন রাত 3টায় গুলশানস্থ বাসভবনে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। ঘটনার বিবরণে প্রকাশ। জনাব ওসমান গনি ওই রাতে তার কনিষ্ঠা কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাদিয়া গনিকে কিছুক্ষণ বেহালা বাজিয়ে শোনান। অতঃপর তাকে বললেন, বড় ধরনের দুঃসংবাদের জন্য সবাইকে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কন্যা এই পর্যায়ে জানতে চায়, তিনি এ জাতীয় কথা কেন বলছেন। ওসমান গনি তার উত্তরে নানান ধরনের রসিকতা করেন এবং একসময় তাকে এক পট গরম কফি এনে দিতে বলেন। নাদিয়া গনি কফির পট নিয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে দেখতে পান না। বাবা স্নান করছেন। বেরোতে দেরি হবে ভেবে তিনি আবার রান্নাঘরে ফিরে যান। নতুন এক পট কফি বানিয়ে ফিরে আসেন। ওই সময় তিনি বাথরুম থেকে আত্মশর্ষণে চমকে ওঠেন। বাথরুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। সেখান থেকে শব্দ ভেসে আসছে কেন? নাদিয়া গনি বাথরুমের দরজা খুলতে চেষ্টা করে ব্যর্থ হলেন। তার হইচই শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। বাথরুমের দরজা ভেঙে ফেললে দেখা যায় ওসমান গনির নিষ্প্রাণ দেহ বাথরুমের পানিতে ডুবে আছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তী সময়ে সুরতহাল রিপোর্টে বলা হয়, বাথটাবে স্নানরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, 10 বছর আগে তার স্ত্রীও দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
স্ত্রীর মৃত্যুর পর তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি। নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেন। প্রচার বিমুখ এই নিবেদিত প্রাণ শিল্পীর মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশিষ্ট বেহালাবাদক ইহুদি মেনহুলের সঙ্গে তার 2টি অ্যালবাম আছে, যা প্রকাশ করেছে কলম্বিয়া রেকর্ডস। এই বরেণ্য শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করলেও নিজ দেশের বেতার টেলিভিশন বা কোনো অনুষ্ঠানে তাকে কখনোই বেহালা বাজাতে দেখা যায়নি। মিসির আলি খবরটি মন দিয়ে পড়লেন। খবরের সঙ্গে ওসমান গনির একটি ছবি ছাপা হয়েছে, যুবক বয়সের ছবি। অত্যন্ত সুপুরুষ মানুষ, বড় বড় চোখ। সেই চোখে এক ধরনের বিষণ্ণতা আছে। পরক্ষণেই মনে হলো ভদ্রলোকের চোখ দুটি বিষণ্ণ, এটা তার মন গড়া অনুমান। মানুষটি একজন বেহালাবাদক এবং মৃত। সেই কারণেই ছবিটি তিনি দেখেছেন মমতা ও বিষাদ নিয়ে। নিজের মমতা এবং বিষাদের কারণে ছবির চোখ দুটি বিষাদমাখা বলে মনে হচ্ছে। তিনি খবরটা আবার পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টার ওসমান গনির চরিত্রে এক ধরনের মহত্ব আরোপের চেষ্টা করেছেন। এই শিল্পী নিজের দেশের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। এটি তার চরিত্রের কোনো বড় দিক নয়। তিনি যা করেছেন তা হচ্ছে দেশের মানুষদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। বড় মাপের শিল্পীরা এ কাজ কখনো করবেন না। তাছাড়া ভদ্রলোক শুধু শিল্পী নন, শিল্পপতি। অর্থাৎ তিনি শিল্পকে যেমন চিনেছেন, অর্থকেও তেমনি চিনেছেন। স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ করেননি, এই বাক্যটিতেও তার চরিত্রের মহত্ব প্রকাশ পায় না। বরং এটা এভাবে ব্যাখ্যা করা যায়, স্ত্রীর সাথে তার দাম্পত্য জীবন অসহনীয় ছিল, যে কারণে স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহের যন্ত্রণায় যেতে চাননি। মিসির আলি তৃতীয়বারের মতো রিপোর্টটি পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টটি অসম্পূর্ণ। কত বছর বয়সে তার মৃত্যু তা দেওয়া হয়নি। জন্ম তারিখ নেই, পুত্রকন্যাদের কথা নেই। কার কাছে বেহালা বাজানো শিখেছেন, কতদিন ধরে বাজাচ্ছেন তাও নেই। বরং রিপোর্টটি অপ্রয়োজনীয় খবরে ঠাসা। তিনি কফি খেতে চাইলেন, তার জন্য মেয়ে কফি নিয়ে এলেন। পট ভর্তি কফি। এটা না লিখে রিপোর্টার ভদ্রলোক কন্যার কাছ থেকে জেনে নিতে পারতেন তিনি তার কন্যাকে কী বাজিয়ে শুনিয়েছিলেন। মৃত্যুর আগে কোন রাগটি বাজানো হয়েছিল? নিশিরাতের কোনো রাগ, নাকি ভোরবেলার রাগ ভৈরবী? রাত 11টা বাজে। মিসির আলি যন্ত্রের মতো ঘুমোতে গেলেন। মনস্থির করলেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ভারাক্রান্ত করবেন না। মাথা থেকে ওসমান গনিকে ঝেড়ে ফেলে ঘুমোতে যাবেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একটি মানুষ মারা গেছে। যাক না, কত লোক তো মারা যায়। আচ্ছা, ভালো কথা। আমরা সবসময় বলি হৃদযন্ত্র, ফুসফুসকে ফুসফুস যন্ত্র বলি না, কিডনিকে কিডনি যন্ত্র বলি না। পত্রিকায় কখনো লেখা হয়নি অমুক কিডনি যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবেগ এবং অনুভূতির সঙ্গে যাকে এক করে দেখা হয় সেই হৃৎপিণ্ডকে আমরা যন্ত্র বলছি। কোনো মানে হয় না। রাত 1টা বেজে গেল। মিসির আলির ঘুম এলো না। মাথা ক্রমেই উত্তপ্ত হতে লাগলো। তার ঘুমানো প্রয়োজন। রাত জাগা তার জন্য একেবারেই নিষিদ্ধ। তিনি বিছানা থেকে নামলেন, 10 মিলিগ্রামের 2টি ফিজিয়াম খেলেন। মশারির ভেতর ঢুকতে গিয়েও ঢুকলেন না। ঘরের দরজা খোলা রেখেই বাড়িওয়ালার সদর দরজায় গিয়ে কলিং বেল টিপলেন। বেশিক্ষণ টিপতে হলো না। বাড়িওয়ালা ওয়াদুদ সাহেব নিজেই উঠে এসে দরজা খুললেন। অবাক হয়ে বললেন, কি ব্যাপার? একটা টেলিফোন করব। অবশ্যই অবশ্যই করবেন। কি হয়েছে বলুন তো, কারো অসুখ বিসুখ? জি না, অসুখ বিসুখ না, একটা ব্যাপার নিয়ে মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। টেলিফোন না করা পর্যন্ত মনে স্বস্তি পাবো না, রাতে ঘুমোতে পারবো না। আসুন, ভেতরে আসুন। একটা কেন, 100টা টেলিফোন করুন। নাম্বার কি বলুন, আমি ডায়াল করে নিচ্ছি। নাম্বার জানি না, বের করতে হবে। ওসমান গনির কন্যা নাদিয়া গনির সঙ্গে কথা বলতে চাই। কারা এরা? আজকের খবরের কাগজ পড়েছেন? না। তাহলে চিনবেন না, চেনার দরকারও নেই। আমি কি আপনাকে ঘুম থেকে তুলেছি? তা তুলেছেন, আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এটা কোনো ব্যাপার না। আপনি তো আসেন না, আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। চাটা কিছু খাবেন? খাবো। রাত 2টার সময় টেলিফোন পেয়ে কোনো তরুণী মধুর গলায় কথা বলবেন, এটা আশা করা যায় না। কিন্তু মিসির আলিকে অবাক করে দিয়ে নাদিয়া গনি মিষ্টি গলায় বলল, আপনি কে? আমার নাম মিসির আলি। কিছু মনে করবেন না, আপনি এমনভাবে নাম বললেন যেন আমি নাম শুনলেই আপনাকে চিনে ফেলব। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। পরিচয় দিলেও চিনতে পারবেন না? আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন। রাত 2টার সময় যখন টেলিফোন করেছেন, নিশ্চয়ই কোনো জরুরি কারণে করেছেন।
কি বলতে চান বলুন। মিসির আলি চট করে কোনো কথা খুঁজে পেলেন না। আসলে টেলিফোনটি করা হয়েছে ঝোঁকের মাথায়। কি বলা হবে কিছুই ভাবার হয়নি। নীরবতায় নাদিয়া গনি অধৈর্য হলো না, শান্ত গলায় বলল, টেলিফোনে কথা বলতে কি আপনার অস্বস্তি বোধ হচ্ছে? আমি আপনাকে চিনি না। কখনো নাম শুনিনি। আপনার সঙ্গে এমন কোনো কথা থাকতে পারে না যার জন্য আপনি অস্বস্তি বোধ করবেন। অস্বস্তি বোধ করছি না, কি বলবো গুছিয়ে উঠতে পারছি না। তাহলে এক কাজ করুন, ভালো মতো গুছিয়েই একদিন টেলিফোন করুন এবং দয়া করে রাত 2টা-3টায় করবেন না। এই সময় টেলিফোনের জন্য প্রশস্ত নয়। আপনি কি টেলিফোন রেখে দিচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ যে ধরে রেখেছি তাই কি যথেষ্ট নয়? এই ভদ্রতা কি সবাই দেখায়? মিসির আলি সহজ গলায় বললেন, না দেখায় না। আর আপনি শুধু যে ভদ্রতার জন্য টেলিফোন রিসিভার হাতে নিয়ে বসে আছেন তাও না। আমার ধারণা আপনি যথেষ্ট কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন। আপনার এরকম মনে করার কারণ কি? মনে করার অনেকগুলো কারণ আছে। আপনি যে বললেন আপনি আমাকে চেনেন না, কখনো আমার নাম শোনেননি, তা ঠিক নয়। আপনার বাবার লেখার টেবিলে একটা নোট পাওয়া গেছে। সেখানে তাকে সাবধান করা হয়েছে যেন পানি থেকে দূরে থাকেন। শুধু এই কারণে আপনার কাছে আমার নাম মনে থাকার কথা। তার ওপর পুলিশের কাছে আপনি অবশ্যই শুনেছেন যে ওসমান গনি নাম নিয়ে একজন আমার কাছে গিয়েছিল। ঘটনাটা অদ্ভুত। গত 4 দিন ধরে দিনরাত পুলিশ আমার বাসার দিকে লক্ষ্য রাখছে। এ তথ্য অবশ্যই আপনার জানা থাকার কথা। তারপরেও আপনি মিথ্যা করে বললেন আপনি কখনো আমার নাম শোনেননি। মিসির আলি দম নেবার জন্য থামলেন। নাদিয়া গনি শীতল গলায় বললেন, আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আপনার সব কথা বুঝতে পারছি না, স্লোলি বলুন। মিসির আলি বললেন, গভীর রাতে টেলিফোন করে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। ক্ষমা প্রার্থনা করছি, পরে আপনার সঙ্গে কথা বলবো। নাদিয়া গনি হালকা গলায় বললেন, আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আসুন, কথা বলবো। এখন পাঠাবেন? হ্যাঁ এখন, আপনি তো জেগেই আছেন। আসতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। নাদিয়া হাসি মুখে বলল, আসুন। তার কথা বলার ভঙ্গি সহজ ও স্বাভাবিক। গভীর রাতে বাড়িতে অতিথি আসা যেন নৈমিত্তিক ব্যাপার। প্রায় আসে। মেয়েটির পরনের শাড়ি খুব পরিপাটি। একটু আগেই মুখ ধুয়ে হালকা ক্রিম লাগানো হয়েছে। এত রাতে চোখে স্নিগ্ধ আভা। রাত্রি জাগরণের ক্লান্তি কোথাও নেই। চুল বেনি করা নয়, ছেড়ে দেয়া। এত চুল মিসির আলি এর আগে কোনো মেয়ের মাথায় দেখেননি। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। আজও সবুজ শাড়ি পরা। বয়স কত হবে? 25-এর মতো হতে পারে, আবার বেশিও হতে পারে। গান গাওয়া ছাড়া আর কি করে সে? পড়াশোনা কোন পর্যন্ত করেছে? মেয়েটি কি বিবাহিতা? অনেক কিছুই জানতে ইচ্ছে হলো। নাদিয়া তাকে দোতলায় নিয়ে গেলেন। দোতলার বারান্দা সুন্দর করে সাজানো। মুখোমুখি গদিয়াটা বেতের চেয়ার বসানো। চেয়ার দুটির মাঝখানে ঢাকা টেবিল ক্লথে ঢাকা বেতের টেবিল। টেবিলে ঢাকা টিপট। একটা আস্ট্রে আছে। আস্ট্রের পাশে 1 প্যাকেট সিগারেট, একটা দিয়াশলাই। কাচের ছোট্ট বাটিতে নানান ধরনের বাদামের মিশ্রণ। বারান্দা অন্ধকার। ঘরের ভেতর বাতি জ্বলছে, তার আলো এসে পড়ছে বারান্দায়। মিসির আলি সাহেব? জি। ইচ্ছা করে বারান্দা অন্ধকার করে রেখেছি। অন্ধকারের আড়াল থাকলে কথা বলতে সুবিধা হয়। মিসির আলি বললেন, আপনার কি এমন কথা আছে যা বলার জন্য অন্ধকারের আড়াল প্রয়োজন হবে? না। মিসির আলি সিগারেট ধরালেন। মেয়েটিও মিসির আলিকে খানিকটা অবাক করে দিয়ে সিগারেট নিল। সিগারেট ধরালো আনাড়ি ভঙ্গিতে নয়, অভ্যস্ত ভঙ্গিতে। আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে অবাক হচ্ছেন? খানিকটা হয়েছি। চা নিন, খুব ভালো চা। কিভাবে বানিয়েছি জানেন? 60% বাংলাদেশি চা, 40% দার্জিলিং চা। খুব সামান্য জাফরানও দেওয়া হয়েছে। মিসির আলি চা নিলেন। তার কাছে আহামরি কিছু মনে হলো না। চিনি কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। চিনি চাইতে ইচ্ছা করছে না। আশেপাশে কোনো কাজের লোক দেখা যাচ্ছে না। চিনি চাইলে হয়তো এই মেয়েটিকেই উঠে যেতে হবে। মিসির আলি সাহেব? জি। প্রথমেই আপনার কিছু ভুল ভাঙিয়ে দেয়া দরকার। আপনার ধারণা হয়েছে বাবার কাছে লেখা আপনার নোটটি আমি পড়েছি। এই ধারণা সত্যি নয়। বাবার মৃত্যু আমার জন্য এতটা আপসেটিং ছিল যে আমাকে পেথিড্রিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল।
পুলিশ এসে তার টেবিলের সব কাগজপত্র নিয়ে গেছে। সেখানে কি লেখা বা কি লেখা না, আমি কিছুই জানি না। আপনার কাছে এক ভদ্রলোক গিয়ে বলেছে সে ওসমান গনি। এই তথ্য আমাকে বলা হয়নি। আমি পুলিশকে বলে দিয়েছি বাবার মৃত্যু সম্পর্কিত কোনো কিছু নিয়েই যেন আমাকে বিরক্ত না করা হয়। তা তারা করছে না। বাবার সম্পর্কে আমি কারো সঙ্গে কথা বলতে চাই না। আপনি কিন্তু কথা বলেছেন, পত্রিকার স্টাফ রিপোর্টারের সঙ্গে কথা হয়েছে আপনার। তা বলেছি। এই ভদ্রলোক আপনার মতোই গভীর রাতে আমাকে টেলিফোন করেছিল। গভীর রাতে কেউ আমাকে টেলিফোন করলে আমি সাধারণত কথা বলি। কেন? আপনি অনুমান করুন। আপনার ধারণা আপনার অনুমান শক্তি প্রবল। পরীক্ষা হয়ে যাক। মিসির আলি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, আপনি কি করে জানলেন যে আমার ধারণা আমার অনুমান শক্তি প্রবল? আপনার কাছে এই দাবি আমি করিনি। পুলিশ ইন্সপেক্টর রকিবউদ্দিনের সঙ্গে করেছেন। রাত 2টায় আপনার টেলিফোন পাওয়ার পর আমি ইন্সপেক্টর রকিবউদ্দিন সাহেবকে টেলিফোন করে আপনার সম্পর্কে সব তথ্য জানতে চাই। তিনি আমাকে বলেছেন। আমার সম্পর্কে কী তথ্য জানেন? অনেক কিছুই জানি। আপনি যে একজন বিখ্যাত ব্যক্তি তাও জানি। অসম্ভব জটিল কিছু সমস্যার আপনি সমাধান দিয়েছেন। আপনার আগ্রহের বিষয় হচ্ছে সাইকোলজি। অনেকের ধারণা আপনি প্যারাসাইকোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। এখন আপনি বলুন দেখি, কেন আমি রাতের টেলিফোন অ্যাটেন্ড করি? কেনই বা গভীর রাতে আপনাকে আসতে বললাম? সত্যি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। হ্যাঁ, জানতে চাই। আপনার ভয়াবহ ধরনের ইনসোমনিয়া আছে। রাতের পর রাত আপনি জেগে থাকেন। এই সময় আপনি নিঃসঙ্গ বোধ করেন এবং আমার ধারণা খানিকটা ভয়ও পান। রাতে কেউ টেলিফোন করলে আপনার এই কারণেই ভালো লাগে। কারো সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে। আপনার সূচিবায়ুর মতো আছে, রাতে কয়েকবার আপনি গোসল করেন। কিছুক্ষণ আগে গোসল সেরেছেন, এখনও চুল শোকায়নি। আপনার বাবার মৃত্যুর পর আপনি আরও নিঃসঙ্গ হয়েছেন, কারণ তারও ইনসোমনিয়া ছিল। তিনিও রাত জাগতেন, দুজন সঙ্গ দিতেন দুজনকে। কি করে বুঝলেন বাবার ইনসোমনিয়া ছিল? পত্রিকার রিপোর্ট অনুযায়ী বেহালা বাজানো শোনার পর আপনি বাবার জন্য কফি আনতে গেলেন, অর্থাৎ আপনারা আরও রাত জাগবেন। নয়তো পট ভর্তি করে কফি আনতেন না। আপনার বাবারও গভীর রাতে স্নানের অভ্যাস ছিল, কারণ আপনি কফি নিয়ে এসে দেখেন বাথরুমের দরজা বন্ধ, শাওয়ার দিয়ে পানি পড়ছে। আপনি ধরে নেন আপনার বাবার বেরোতে দেরি হবে, কাজেই কফির পট নিয়ে ফিরে যান এবং আবারও নতুন করে কফি বানান। বাবার গভীর রাতে স্নান আপনার কাছে মোটেই অস্বাভাবিক মনে হয়নি, কারণ আপনার বাবার এই অভ্যাসের সঙ্গে আপনি পরিচিত। নাদিয়া আরেকটি সিগারেট ধরালো। মিসির আলি বললেন, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। কী জানতে চান? আপনি যা বলবেন আমি তাই শুনব, তবে সবার আগে জানতে চাই আপনার কী ধারণা আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে? ডাক্তাররা তাই বলেছেন। আপনার কী ধারণা? নাদিয়া আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার ধারণা বাবা আত্মহত্যা করেছেন। কেন করেছেন তাও আমি জানি। আমার মা আত্মহত্যা করেছিলেন। তার মৃতদেহ বাথরুমের বাথটাবে পাওয়া গেছে। মা বিখ্যাত কেউ ছিলেন না, তার মৃত্যু সংবাদ পত্রিকায় আসেনি। তিনি কত বছর আগে মারা যান? জুন মাসের 21 তারিখ, 9 বছর আগে। আপনার বাবার ইনসোমনিয়া কি আপনার মার মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না, আগেও ছিল, তবে মার মৃত্যুর পর বেড়েছে। আপনি কি চান আমি আপনার বাবার মৃত্যু সংক্রান্ত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করি? আমি চাই না। কি ঘটেছে আমি জানি, খুব ভালো করে জানি। আমার বুদ্ধি অন্যের চেয়ে কম বা আপনার চেয়ে কম তা মনে করার কোনো কারণ নেই। আমি তা মনে করছি না। নাদিয়া হাত ঘড়িতে সময় দেখলেন, হাই তুলতে তুলতে বললেন, 4:20 বাজে। এই সময় আমি ঘুমোতে যাই। গাড়ি তৈরি আছে, আপনাকে পৌঁছে দেবে। আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তবে আর কথা বলতে চাচ্ছি না, কোনো দিনই না। দয়া করে আর কখনো আসবেন না এবং আমাকে কখনো বিরক্ত করবেন না। মিসির আলি উঠতে উঠতে বললেন, আপনার এমন কোনো আত্মীয় স্বজন কে আছে? 3টা দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাদিয়া গলার স্বর একটু তীক্ষ্ণ করে বলল, সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কেউ কি এসে আপনাকে বলেছিল আমি ওসমান গনি? জি। সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কাউকে আমি চিনি না। আমার ধারণা বাবা কাউকে পাঠিয়েছিলেন। বাবার মধ্যে এক ধরনের অভিনয় প্রবণতা ছিল। আমি যখন খুব ছোট তখন একবার তিনি রাক্ষস সেজে আমাদের ভয় দেখিয়েছিলেন। এইরকম কিছু হবে। সব মানুষের মধ্যেই কিছু পরিমাণ ইনসেনিটি থাকে।
আচ্ছা, আমি তাহলে উঠি। পুলিশ সাহেবের লোক কি এখনো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? থাকে। আর যেন না থাকে আমি সেই ব্যবস্থা করব। আসুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে মিসির আলি বললেন, শেষবার বেহালায় আপনার বাবা কি বাজিয়েছিলেন, অর্থাৎ কোন রাগ? উনি একটা ঘুম পাড়ানি গানের সুর বাজিয়েছিলেন। ওনার নিজের খুব প্রিয় সুর। আমারও প্রিয়। একটি চেক লোকগীতির সুরে লালাবাই। লাইনগুলো হচ্ছে, প্রিসিয়াস বেবি, সুইটলি স্লিপ, স্লিপ ইন পিস, স্লিপ ইন কমফোর্ট, স্লাম্বার ডিপ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ। বলতে বলতে নাদিয়ার চোখ ভিজে উঠল। মিসির আলি বললেন, আপনার সম্পর্কে তেমন কিছু জানি না, আপনি পড়াশোনা কতদূর করেছেন? নাদিয়া বলল, আমি আপনার আর কোনো প্রশ্নেরই জবাব দেব না।